ইয়েস, 2026-এর টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন আমরা। বিশ্বাস করতে পারছি না, কি হলো এটা। একটা সময় ছিল যখন আমরা বারবার আইসিসি টুর্নামেন্টে গিয়ে চোখ করে যেতাম, ভালো খেলতাম, পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলতাম, গ্রুপ স্টেজে ভালো খেলতাম, কিন্তু তারপরে যেই সেমিফাইনাল বা ফাইনালে যেতাম সেখানে গিয়ে আমরা চোখ করে যেতাম। একটু একটুর জন্য বারবার আমরা ট্রফি জিততে পারতাম না। বিশেষ করে 2023-এর ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারটা এখনও ভুলতে পারবো না। এই আহমেদাবাদেই হেরেছিলাম। গ্রুপ স্টেজে সেমিফাইনাল অবধি পুরো আনবিটেন ছিলাম, 10টা ম্যাচে 10টা জিতে গেছিলাম। তবে ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল, ফাইনালে গিয়ে আমরা হেরে গেছিলাম। একটা ম্যাচে বাজে খেলার জন্য পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেললাম, সব কিছু বিফলে চলে গেছিল। কিন্তু ফাইনালি 2 বছরের মধ্যে আমরা তিনখানা আইসিসি ট্রফি জিতে গেলাম, তিনখানা। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি আর 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ। প্রথম টিম হলাম আমরা যারা টি-20 ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করলো, পরপর 2বার জিতলো। প্রথম টিম হলাম আমরা যারা 3বার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো। এবং প্রথম টিম হলাম আমরা যারা নিজেদের ঘরের মাঠে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো। এবং আমি একটা ছোট্ট রেকর্ড বলে দিচ্ছি, 2011 সালে ইন্ডিয়া ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল ঘরের মাঠে, সেটা ছিল ওডিআই ওয়ার্ল্ড কাপের 10ম এডিশন। প্রথম টিম হয়েছিল যারা নিজেদের ঘরের মাঠে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ফাইনাল জিতেছিল। তারপরে 2015 ওডিআই ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছিল নিজেদের ঘরের মাঠে। 2019-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড জিতেছিল নিজেদের ঘরের মাঠে। এরপরে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হবে 2028 সালে, মোস্ট প্রবাবলি অস্ট্রেলিয়াতে ফাইনাল হবে এমসিজিতে। 2030-এ ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডে হবে, এবং ইংল্যান্ড হয়তো হোস্ট করবে ফাইনাল। তো হতে পারে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এর পরে 2বার চ্যাম্পিয়ন হয়ে গেল, কারণ আমরা এই স্ট্রিকটা শুরু করলাম। যাই হোক, সে দেখা যাবে পরে কে চ্যাম্পিয়ন হবে। কিন্তু আনরিয়াল ফিলিং হচ্ছে, বিশ্বাস করতে পারছি না ইন্ডিয়ান টিম এ লেভেলে পারফরমেন্স দিল। একটা সময় ছিল যখন আমরা অস্ট্রেলিয়াকে দেখে ভাবতাম যে অস্ট্রেলিয়া হচ্ছে আনবিটেবল টিম, অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা কারুর নেই। পরপর অস্ট্রেলিয়া ট্রফি জিতে যেত, এবং সেই অবস্থা এখন ইন্ডিয়ান টি-20 টিমের সাথে হয়েছে। 2024 সাল থেকে আমরা টোটাল 7খানা ম্যাচ হেরেছি, 7খানা। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হয়েছি। 2025-এর এশিয়া কাপ, টি-20 এশিয়া কাপ আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হয়েছি। এই টি-20 ওয়ার্ল্ড কাপে, 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে শুধু সুপার 8-এ সাউথ আফ্রিকার ম্যাচটা হেরেছিলাম। আর তাছাড়া প্রত্যেকটা ম্যাচ আমরা জিতেছি। এক্সেলেন্ট পারফরমেন্স থ্রু আউট দ্য টুর্নামেন্ট। যখন সাউথ আফ্রিকা ম্যাচে আমরা হেরে গেছিলাম, আমাদের কোনো চান্স ছিল না সেমিফাইনালে ওঠার। সেখান থেকে আমরা সেমিফাইনালে উঠলাম, ফাইনালে উঠলাম করে আমরা নিউজিল্যান্ডকে 1 পেশে হারিয়ে দিলাম, 1 পেশে। এবং কি পারফরমেন্স করে এটা নিউজিল্যান্ড। 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমরা জিতেছিলাম 5 রানে জিতেছিলাম। 2024 সালে যখন জিতেছিলাম তখন 7 রানে জিতেছিলাম। এবং টাফ ম্যাচ হয়েছিল দুটোই, 50-50 ছিল প্রত্যেকটা। লাস্ট ওভার অবধি, লাস্ট বল অবধি 50-50 ছিল ম্যাচ। এখানে তো কোনো ফাইটই দিতে পারলো না নিউজিল্যান্ড, এদের থেকে তো ইংল্যান্ড ভালো ফাইট দিয়েছিল। ভাবলাম যে এত নিউজিল্যান্ডে অ্যাটাকিং দুটো ওপেনার রয়েছে, হয়তো কিছুটা ফাইট দেবে, হয়তো মেবি 220-30 অব্দি যাবে। কিন্তু এ কি করলো, 19 ওভারে 159 অল আউট। এবং নিউজিল্যান্ডের জন্য কোনো মায়াদয়া নেই, কোনো মায়াদয়া নেই। এই নিউজিল্যান্ড হচ্ছে সেই টিম যারা আমাদের 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছিল, 2019 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে হারিয়েছিল, 2021 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারিয়েছিল। সেই নিউজিল্যান্ডকে আমরা পরপর 3টে আইসিসি টুর্নামেন্টে নকআউটে হারালাম। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, আবার 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে। অসাধারণ পারফরমেন্স দিয়েছে ইন্ডিয়ান টিম। সবচেয়ে প্রথমে তারিফ করব জাসপ্রীত বুমরার। সত্যিকার অর্থে জাসপ্রীত বুমরা একটা ন্যাশনাল ট্রেজার। এবং আমাদের টিম ম্যানেজমেন্টে যে করে হোক জাসপ্রীত বুমরাকে কম বাইলাটেরাল সিরিজের ম্যাচ খেলিয়ে যতদিন সম্ভব খেলিয়ে যেতে হবে। কারণ জাসপ্রীত বুমরা যতদিন থাকবে ততদিন ইন্ডিয়াকে বেশি বেশি করে আইসিসি ট্রফি জিতে নিতে হবে। কারণ আর এরকম বোলার ইন্ডিয়ান টিমের পরে আসবে কিনা আমি জানি না। এবং সেই জন্য জাসপ্রীত বুমরাকে যেন তেন প্রকারে রক্ষা করতেই হবে আমাদের, যেন জাসপ্রীত বুমরা 2031 সাল অবধি অ্যাটলিস্ট খেলে দেয়। 2031 ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে তো, সেই 2031 সাল অবধি যেন খেলে দেয়। অলিম্পিক্সে যেন খেলে 2028 সালে, 2028-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, 30-এর টি-20 ওয়ার্ল্ড কাপে যেন খেলে। 4 ওভারে 15 রান দিয়ে 4 উইকেট, এরকম ফ্ল্যাট পিচে। এবং সবাই জাসপ্রীত বুমরাকে চোকার বলতো। প্রথমে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল ফাইনালে প্রমাণ দিয়েছে, আবার এই 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল ফাইনালে প্রমাণ দিয়েছে। সবাই বলছিল জাসপ্রীত বুমরা ফিনিশ হয়ে গেছে, বাজে বোলিং করছিল বাইলাটেরাল সিরিজগুলোতে। আমরাও ভেবেছিলাম জাসপ্রীত বুমরা হয়তো সেরকম ভালো বোলিং করতে পারবে না এই টি-20 ওয়ার্ল্ড কাপে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করলো। আগের ম্যাচে 4 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট, সেমিফাইনালে ওরকম ফ্ল্যাট উইকেটে। আর এখানেও তাই, ফ্ল্যাট উইকেটে 4 ওভারে 15 রান দিয়ে 4 উইকেট। এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল জাসপ্রীত বুমরা ফাইনালে। তারপরে হচ্ছে আকসার প্যাটেল, কি বোলিং পারফরমেন্স, 3 ওভারে 27 রান দিয়ে 3খানা উইকেট। হ্যাঁ, হয়তো সেরকম ব্যাটিং পারফরমেন্স আমরা দেখতে পাইনি ওর থেকে এই টুর্নামেন্টে, কারণ সেরকম দরকার ওর পড়েনি, কিন্তু দুর্দান্ত বোলিং করেছে।
সেরকম ভালো ফর্মে ছিল না লাস্টের 2-3খানা ম্যাচে, কিন্তু ফাইনালে পারফর্ম করে দিল। এরকম ফ্ল্যাট উইকেটে ফিন অ্যালেনকে আউট করলো, এবং ফিন অ্যালেনকে আউট করার সাথে সাথে নিউজিল্যান্ডের সব চান্স শেষ হয়ে গেছিলো, আর কোনো চান্সই ছিল না। কী করে ওরা চেস করবো অত বড় টার্গেট? ফিন অ্যালেন হয়তো টিকে গেলে মেবি 30 বল টিকে গেলে কিছু হলেও হতে পারতো, কিন্তু আউট হয়ে গেল, ব্যাস, আর কোনো চান্সই ছিল না। তারপরে 0 চান্স ছিল। অসাধারণ বোলার, কোনো তুলনা নেই। তারপরে হচ্ছে আর্শদীপ সিং। হয়তো আর্শদীপের সেরকম ভালো টুর্নামেন্ট যায়নি, এটা 8 ম্যাচে 10 উইকেট নিয়েছে, 22 বা 24 টি20 ওয়ার্ল্ড কাপের মতো অত ভালো টুর্নামেন্ট যায়নি, কিন্তু তারপরেও ফাইনালে দুর্দান্ত বোলিং করেছে। হ্যাঁ, আর্শদীপকে একটা জিনিসের ওপর কাজ করতে হবে, আর সেটা হলো ডেথ ওভার্সে যেন এত ওয়াইড না দেয়, প্রচুর ওয়াইড দিয়ে দেয়, ফালতু ওয়াইড দিয়ে দেয়। আরামসেও ভালো ইয়র্কার করতে পারে, কেন যে ওয়াইড দেয় আমি সেটা বুঝে পাই না। আচ্ছা, তারপরে হচ্ছে হার্দিক পান্ডিয়া। হয়তো সেরকম ব্যাট হাতে পারফর্ম করতে পারেনি, কিন্তু বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে, বিশেষ করে সেমিফাইনাল আর ফাইনালে। সেমিফাইনালে 4 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট, ওরকম ফ্ল্যাট উইকেটে 19তম ওভারে বোলিং করতে এসে 9 রান দিয়ে 1খানা উইকেট, এবং ফাইনালেও তাই 4 ওভারে 36 রান দিয়ে 1খানা উইকেট। ফার্স্ট ওভারে 21 রান দিয়ে দিয়েছিল, তারপরে মাত্র 15 রান দিয়েছে 3 ওভারে, 1খানা উইকেট নিয়েছে। অসাধারণ পারফরমেন্স করেছে। আচ্ছা, বরুণ চক্রবর্তীর জন্য সেরকম ভালো টুর্নামেন্ট হয়তো যায়নি, গ্রুপ স্টেজে খুবই ভালো বোলিং করেছিল, তারপর থেকে সেরকম ভালো পারফরমেন্স আমরা ওর থেকে পাইনি। ঠিক আছে, এখন শেষমেশ তো আমরা জিতে গেছি, তো অত ভেবে আর লাভ নেই, যদিও আর একটু ভালো বোলিং পারফরমেন্স ওর কাছ থেকে আমরা চেয়েছিলাম, কিন্তু কি আর করা যাবে। চলো ঠিক আছে, সমস্যা নেই, এরপর আস্তে আস্তে কাজ করতে হবে। এখনও বরুণ চক্রবর্তী ইন্ডিয়ান টিমের অস্ত্র, আগের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের জিতিয়েছিল, আমরা সেটা সবাই জানি। তো একটা টুর্নামেন্টের বেসিসে জাজ করা উচিত নয়, এশিয়া কাপেও ভালো বোলিং করেছিল। আচ্ছা, তারপরে যদি আমরা ব্যাটিংয়ের কথায় আসি, সঞ্জু স্যামসন আমাদের ত্রাতা হিসাবে উদয় হয়েছিল। মানে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটায় 196 রান টার্গেট ছিল, কে ভেবেছিল ইন্ডিয়া জিতবে ওই ম্যাচটায়? এত রান আমরা কোনো দিন সাকসেসফুলি চেসই করতে পারিনি টি20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে। সেখানে সঞ্জু স্যামসন পুরো একা হাতে আমাদের জিতিয়েছিল, 50 বলে 97 নট আউট। সেমিফাইনালে 42 বলে 89 ইংল্যান্ডের এগেনস্টে, আর ফাইনালে হচ্ছে 46 বলে 89 নিউজিল্যান্ডের এগেনস্টে। একটু যেন সেঞ্চুরি মিস করে গেল, 3টে সেঞ্চুরি, কিন্তু ও যে ইনিংসগুলো খেলেছে সেগুলো সেঞ্চুরি থেকে কোনো অংশে কম নয়, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেল। কে ভেবেছিল সঞ্জু স্যামসন এরকম খেলবে? সবাই ওকে ট্রোল করতো এই টুর্নামেন্ট শুরুর আগে, যে ওকে কেন রাখা হয়েছে, ওকে কেন ড্রপ করা হয়নি। শুভমান গিলের সাথে নিউজিল্যান্ড সিরিজে ফ্লপ হয়েছিল, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিল, সবাইকে। দুর্দান্ত পারফরমেন্স, এক্সেলেন্ট পারফরমেন্স করে দিয়েছে সঞ্জু। অভিষেক শর্মার ফর্মে ফিরে আসাটা অত্যাধিক জরুরি ছিল ইন্ডিয়ান টিমের পক্ষে, কারণ পাকিস্তান থেকে অনেকে বলছিল যে ও নাকি স্লগার, ওই, এবং সেমিফাইনাল অব্দিও রান পাচ্ছিল না। তখন আমাদের দেশের অনেক লেজেন্ডরা বলেছিল যে ওকে ড্রপ করে যেন রিঙ্কুকে নেওয়া হোক, কিন্তু ও কিন্তু ফাইনালে প্রমাণ করে দিল। পাওয়ার প্লের মধ্যে 50 রান করে দিয়েছিল, 18 বলে 50 রান করে দিয়েছিল, শেষমেশ 21 বলে 52 রান স্কোর করে আউট হলো, এবং ফাইনালে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে দিল। ওই ইনিংসটা কিন্তু সত্যিকার অর্থে খুব জরুরি ছিল, একটা 98 রানের ওপেনিং পার্টনারশিপ গড়ল সঞ্জুর সাথে। আচ্ছা, তারপরে ঈশান কিষানও তাই ডোমেস্টিকে দারুণ পারফর্ম করেছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। তারপরে নিউজিল্যান্ড সিরিজে কামব্যাক করলো, এবং তার আগে অনেকে বলেছিল যে কেন ঈশানকে নেওয়া হলো, জিতেশ শর্মাকে কেন বাদ দেওয়া হলো, অনেকে বলেছিল, কিন্তু ও কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিল। নিউজিল্যান্ড সিরিজে দারুণ ব্যাটিং করলো, টি20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ম্যাচ এরকম স্লো উইকেটে, এরকম ডিফিকাল্ট উইকেটে, যেখানে ইন্ডিয়ার বাকি ব্যাটসম্যানরা এবং পাকিস্তানের পুরো টিম স্ট্রাগল করেছিল, সেই পিচেও 40 বলে 77 রান স্কোর করেছিল। নামিবিয়ার ম্যাচেও তাই, বাকি ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছিল, সেখানে 24 বলে 61 রান করেছিল। সেমিফাইনালে 18 বলে 39, ফাইনালে 25 বলে 54 রান, 317 রান স্কোর করে দিয়েছে পুরো টুর্নামেন্টে। অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করেছে, অসাধারণ, কোনো কথা হবে না, দারুণ পারফরমেন্স। আচ্ছা, তারপরে তিলক ভার্মা যতদিন 3-এ ব্যাটিং করতো ভালো ব্যাটিং করতে পারতো না, প্রচুর বল সেটাতে টাইম লাগিয়ে দিত। তারপরে ওকে 5, 6, 7-এ নামানো শুরু করলো, এবং প্রত্যেকটা ম্যাচেও দারুণ কন্ট্রিবিউশন রেখেছে। জিম্বাবুয়ের ম্যাচে 16 বলে না 19 বলে 44 নট আউট। আচ্ছা, তারপরে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 15 বলে 27 রানের একটা ইম্পর্টেন্ট নক। সেমিফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে 7 বলে 21 রান, এবং ফাইনালে 6 বলে 8 নট আউট স্কোর করেছিল। আচ্ছা, তারপরে হচ্ছে শিবম দুবেও তাই, ওকে নিয়ে অত কথাবার্তা হয় না, কিন্তু প্রত্যেকটা ম্যাচেও ছোটোখাটো কিন্তু ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন রেখেই যায়। 2024-এ টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে 16 বলে 27 রান, 2025-এর এশিয়া কাপ ফাইনালে 22 বলে 33, 2026-এ টি20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে 25 বলে 43, ফাইনালে 8 বলে 26 নট আউট। একসময় ভারত স্ট্রাগল করছিল, 15 ওভারে 203 রানে 1 উইকেট থেকে 19 ওভারে 231-এ 5 হয়ে গেছিল, 4 ওভারে 28 রানে 4 উইকেট। তখন সবাই ভাবছিল যে 240-45 হয়তো আমরা স্কোর করব, সেখানেও লাস্ট ওভারে 24 রান স্কোর করে দিল জেমস নিশামের এগেনস্টে। একা হাতে পুরো মোমেন্টামটা পুরো নিউজিল্যান্ডের থেকে টেনে নিয়ে চলে গেল, আর কোনো চান্সই ছিল না তারপরে নিউজিল্যান্ডের।
240-45 হলেও একটা আউটসাইড চান্স থাকলেও থাকতে পারতো, কিন্তু 255 তো আর মানে হওয়ারই কথা না কোনোভাবে। তবে সূর্যা কুমার যাদবের ব্যাটিং পারফরমেন্স সত্যিকার অর্থে খুবই দুঃখ দিল। ভেবেছিলাম সূর্যা ভালো পারফর্ম করবে, ভালো ফর্মে ছিল, নিউজিল্যান্ডের এগেনস্টে সিরিজটাতে ফর্মে ফিরেছিল, ইউএসের এগেনস্টেও ওরকম ডিফিকাল্ট সিচুয়েশনে নেমে 49 বলে 84 নট আউট স্কোর করেছিল, কিন্তু তারপরে কিন্তু আর সেরকম আমরা পারফরমেন্স দেখতে পেলাম না। সেমিফাইনালে যখন নামলো 13.1 160 রানে 3 উইকেট, সেখানে নেমে 6 বলে 11 রান স্কোর করলো। ফাইনালেও ব্যাটিং করতে নামলো, স্টেজ সেট ছিল, 200+ রান হয়ে গেছে, হ্যাঁ প্রায় 4.5 ওভার মতো বাকি আছে, সেখানে নেমেও ফার্স্ট বলেই কিন্তু ডাক মেরে আউট হয়ে গেল। তো জানি না সূর্যা এরপরে কন্টিনিউ করবে কি না, সেটা কি হবে সেটা ভবিষ্যতই বলবে, কিন্তু যাই হোক আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। আনরিয়াল ফিলিং হচ্ছে, বিশ্বাস করতে পারছি না তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়ে গেলাম টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে। অস্ট্রেলিয়ার কাছে সবচেয়ে বেশি আইসিসি ট্রফি রয়েছে 10টা, তারপরে আমাদের কাছে 8টা। এবার আমাদের একটাই টার্গেট রাখতে হবে যে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপটা যেন আমরা জিততে পারি, এবং তার সাথে একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টাইটেল যেন জিততে পারি এই ডিকেট শেষ হওয়ার আগে অবধি। এই ডব্লিউটিসির ফাইনালে পৌঁছানো আমাদের পক্ষে মুশকিল আছে, যা অবস্থা আমাদের। নেক্সট ডব্লিউটিসির ফাইনালটা যেন আমরা পৌঁছে জিততে পারি, ব্যাস সেটাই আমাদের টার্গেট রাখা উচিত। এবং আমি চাই যে এবারে যেন জসপ্রীত বুমরাকে টি-20 আর সেরকম না খেলানো হয়, এবং ওডিআইতে যেন ওকে কামব্যাক করানো হয়, কারণ বুমরাকে কিন্তু আমরা ওডিআইতে আর খেলতে দেখিনি। সেই 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলেছিল, ব্যাস আর আমরা ওকে খেলতে দেখিনি। তো বুমরা হোক, হার্দিক হোক, এদের কিন্তু এবার ওডিআই টিমে কামব্যাক করানো দরকার, এদের আমরা এবার ওডিআইতে দেখতে চাই, কারণ এরা কিন্তু 2027-এ যদি আমরা জিততে চাই, এরাই কিন্তু আমাদের মেইন অস্ত্র হতে চলেছে। মোহাম্মদ শামিকে আমি দেখতে চাই, জানি না শামিকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কী চাইছে, কিন্তু শামিকে আমাদের খেলানো উচিত। আর সাউথ আফ্রিকার কন্ডিশনে খেলা হবে, পেস ফ্রেন্ডলি উইকেট হবে, তো শামি কিন্তু সেখানে কার্যকর হবে, প্লাস ডোমেস্টিকও ভালো পারফর্ম করেছে। তো যাই হোক এবার আমাদের ওডিআই টেস্টের দিকে ফোকাস করতে হবে, কিন্তু চলো এরপরে নেক্সট হচ্ছে আইপিএল, তারপরে সেই 6ই জুন আমাদের আফগানিস্তানের সাথে ম্যাচ রয়েছে। আর এখন একদম যাকে বলে আনন্দ। তোমরা কারা ইন্ডিয়ার জয় সেলিব্রেট করছো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর এই ইন্ডিয়ান টিমে তোমাদের ফেভারিট প্লেয়ারকে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।